এনটিভির ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমিনুর রিপন। দর্শক, আপনারা জানেন আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করি সপ্তাহ জুড়ে যেসব খেলাধুলা হয়ে থাকে সেই খেলাধুলা নিয়ে, এবং আজকের সেই খেলাধুলা নিয়ে আমাদের সাথে আলোচনা করতে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। সেকেন্দার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেকেন্দার ভাই, আমরা শুরু করব। আসলে এই সময়টা অনেক পেরিয়ে গেছে, পাকিস্তানকে হোয়াইট করার একটা স্মৃতি আছে আমাদের। অবশ্যই সেখানে সকল প্লেয়ারদের সাফল্য আছে, এবং এই সাফল্যের পেছনে ছোট্ট একটা গল্প আছে যেটি শান্ত এনটিভিকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন। আমরা সেই গল্পটি শুনবো, শান্তর সেই সাফল্যের যে একটা চাবিকাঠি সেটি শুনবো, তারপর আমরা আলোচনায় ফিরছি। এই সিরিজে ওইরকম খুব একটা ফোন কল আসে নাই। সিলেক্টররা সিলেক্টরের পার্ট করার পরে নর্মালি কোচিং স্টাফ এবং প্লেয়ারদেরকে ব্যাক করেছেন, যেটা খুবই ভালো একটা দিক ছিল। কোচ খুবই শান্ত ছিলেন, কাম ছিলেন এবং প্রপার প্ল্যান দিয়েছেন। প্রত্যেকটা মানুষের খুব ভালো একটা রোল ছিল এই সিরিজটাতে, যার কারণে আমরা ভালো একটা রেজাল্ট পেয়েছি। সেকেন্দার ভাই, মানে শান্ত বলছিলেন আসলে ওই রকম ফোন কল নেই, কোনো বাড়তি চাপ নেই, স্বাধীনতা যে শব্দটা আমরা গত এক মাস ধরে খুব বেশি উচ্চারিত করছি, সেটা তার একটা বাড়তি পেয়েছেন। এই বিষয়টা কি বলবেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যে কোনো পজিশনে আপনি যদি একটা স্বাধীনতা দেন এবং যারা যে কাজটা পারে সেই কাজটা করতে দেওয়া হয় এবং তাদের উপরে বাড়তি অ্যাডেড প্রেশার কিংবা নানা প্রত্যাশার চাপ আপনি চাপিয়ে না দেন, তাহলে সে তার সেক্টর বা সেই ব্যক্তি, সেই প্রতিষ্ঠান, সেই দল অবশ্যই ভালো করবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম ছিলেন নাজমুল হাসান পাপন। আমি নির্দ্বিধায় বলতে পারি তিনি কেন প্রবলেম ছিলেন সেটা আমরা সবাই জানি। কারণ কথায় কথায় হলো ফোন দেয়া, কথায় কথা হলো 11-এ কে হবে, কে থাকবে না, এইসব তো আপনার কাজ না। আপনার কাজ হলো রেজাল্ট এলো কিনা। আপনি কোচের সঙ্গে ডিল করেন সরাসরি, কোচের সঙ্গে আপনার ডিল করার কথা নয়, ক্যাপ্টেনকে সরাসরি কথা। আপনি কখনো কখনো গল্প করতে পারেন, কখনো কখনো জানতে চাইতে পারেন, সমস্যা হলে সেটা জিজ্ঞেস করতে পারেন, কিন্তু অযাচিতভাবে প্রতিনিয়ত আপনি যে তাদের সঙ্গে টাচে থাকা, আপনি সব কিছু সর্বেসর্বা, দিস ইজ নট ইউর ডিউটি। আপনার ডিউটি হলো বোর্ডের অভিভাবক হিসেবে ভালো মন্দ দেখা, লুক আফটার করা, কেন ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কেন কতটুকু ইমপ্রুভমেন্ট হলো, সেই সব জায়গায় আপনার খেয়াল রাখা। এই যে এই প্রবলেমগুলো বাংলাদেশকে এতদিন ভুগিয়েছে, আপনি ফ্রিডম দেন, দেখবেন ভালো করবেন। আমরা দেখেছিলাম মমিনুলের নেতৃত্বে এই নিউজিল্যান্ডে সাকসেস হয়েছিল, কিন্তু পরবর্তী টেস্টেই আমরা দেখেছিলাম যা টিম লিডার থেকে শুরু করে ম্যানেজার থেকে শুরু করে সবাই হলো আপনার মমিনুলের অনুপস্থিতিতে মমিনুলকে বাদ দিয়েই টিম বানিয়েছে, এবং ওইটার কুফল হয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে আমরা খুব বাজেভাবে হেরেছিলাম, এবং তারপরে মমিনুল ক্যাপ্টেন্সি চলে গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে যখন এখানে খেলা হয় ঢাকায়। তো এইসব কারণ হলো একটা দলকে আপনার সুন্দরভাবে লিড করতে না দেয়া, একটা দলের উপরে অ্যাডেড প্রেশার দেয়া, সেটা হচ্ছে আপনার সাফল্যগুলোকে ছোট ছোট ভুলের কারণে সাফল্যগুলো নষ্ট হয়, সেটা হয়েছিল এতদিন। আমি বিশ্বাস করি এই যে এখন যদি আপনার যারা রয়েছেন ম্যানেজমেন্টে, এখন যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি তো একজন ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন, তিনি জানেন যে ক্রিকেটে কতটা মাইন্ড গেম এবং কতটা এখানে রাখতে হয়। সেই জায়গা থেকে আশা করব তিনি তাদেরকে আরও বেশি ফ্রিডম দেবেন এবং বলবেন তোমরা রেজাল্ট তোমাদের মতো করে বের করে নিয়ে আসো। সেকেন্দার ভাই, আসলে মানে ওভারঅল সব কিছু মিলে তো সাফল্যের পিছনে অনেক গল্প থাকে। তো পাকিস্তানের বিপক্ষে সাফল্যের পর এই গল্পের একটা প্রেক্ষাপট কিছুটা পরিবর্তন আসছে। আমি আপনার সরাসরি বলি যে হাতুরু সিংয়ের যে বিষয়টা ছিল, পাকিস্তান সফরের আগে তাকে নিয়ে নানান সমালোচনা, অনেক কথাবার্তা, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরেই অনেকের কিন্তু মত পাল্টেছে এবং অনেকেই বলছেন যে আসলে হাতুরু সিংকে রাখা যেতে পারে। এটা বোর্ডের সিদ্ধান্ত অবশ্যই, তবে আপনি একজন সিনিয়র সাংবাদিক, শুধু সেটাও না, আপনি একজন সাবেক বিকেএসপির খেলোয়াড়ও। তো সব কিছু মিলে আপনি আসলে জিনিসটাকে এখন কীভাবে দেখছেন? দেখুন, হাতুরু সিংকে বা আমি কিন্তু হাতুরু সিংকে আউট করার এই মুহূর্তে পক্ষে না। কেন পক্ষে না? ব্যক্তি হাতুরু সিংকে রাখতেই হবে এরকম কিন্তু আমি বলবো না। যেটা ফারুক ভাইয়ের সিদ্ধান্ত নেবেন বা বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝি বা অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝি, রাসেল ডমিঙ্গোকে যে সময় বাদ দেওয়া হয়েছে, ডমিঙ্গোর ওই বিদায়টা ছিল ব্যাড টাইমে। ব্যাড টাইম কেন বলবো, বিশ্বকাপের আপনি 6 মাস বা 7 মাস আগে কোনো কোচ পরিবর্তন করা ভালো দল বা ভালো বোর্ড কখনোই করে না। এটা করেছিলেন নাজমুল হাসান পাপন তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং কয়েকজন লোকের খায়েশ মেটানোর জন্য, আমরা যেটা অড ল্যাঙ্গুয়েজে বলি। তো একই রকম এখনও কিন্তু এই হাতুরু সিংকে বাদ দেওয়ার জন্য একই রকমের কৌশল অবলম্বন করা হয়েছে। আমরা দেখেছি জালাল ইউনুস থেকে শুরু করে আরও একজন আছে খালিদ মাহমুদ সুজন, তারা কিন্তু তাদের সঙ্গে বনাবনি নেই। কেন বনাবনি নেই? নাজমুল হাসান পাপন সরাসরি হাতুরু সিংকে ডিল করতেন, আর
উনি তখন যখন বাড়ির কর্তার সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে এবং সমস্ত ডিসিশন তার কাছে পাচ্ছেন, আপনি তার সঙ্গে যোগাযোগ করতে হলে যে টপ অফ দ্য বস, তাহলে আপনার সেকেন্ড ম্যান থার্ড ম্যানের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ফলে হাতুরু সিংহের সঙ্গে খালিদ মাহমুদ সুজনের বিবাদ হয় বিশ্বকাপ চলাকালে। ফলে আপনার জালাল ইউনুস তাকে দেখতে পারেন না, মিডিয়ার মাধ্যমে নিউজ হয়। তো এরকম অনেকগুলো প্রবলেম ছিল। তো এই কারণে হাতুরু সিংহের মানে উদ্ধতপূর্ণ আচরণ রয়েছে। হাতুরু সিংহ সাধারণত সিনিয়র প্লেয়ারদেরকে রেসপেক্ট করেন না। উনি যেভাবে অ্যাটিটিউড করেন, সেই অ্যাটিটিউড আবার ক্রিকেট বা কোনো টিমের জন্য, স্পোর্টিং টিমের জন্য মানে শোভন না বা ভালো একটা পরিবেশ রাখার জন্য যৌক্তিক না। তো আমি মনে করি যে এই সময়ে তিনি যতই খারাপ হন না কেন, এখন কাম অ্যান্ড টাইম তাকে ডিল করাটা একটা ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি বর্তমান বোর্ডে যিনি রয়েছেন ফারুক সাহেবের সঙ্গে যতই তার ব্যক্তিগত রেশারেশি থাকুক, দূরত্ব তৈরি হয়ে থাকুক, এই বাস্তবতায় আগামী ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের আরও 3টা টেস্ট সিরিজ রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের, এবং সবগুলি সিরিজ ইম্পর্টেন্ট। আর যেহেতু বাংলাদেশের অলরেডি 3টা টেস্ট ম্যাচ জিতে রয়েছে আর 3টা হেরেছেন, তো সেই ক্ষেত্রে আপনার যদি বাংলাদেশ যদি এরপরে যদি আরও 4-5টা টেস্ট জিতে বা 3টা টেস্ট জেতে, তাহলে কিন্তু আপনার একটা সম্ভাবনা থাকবে যে আপনার এই ফাইনালে খেলার। যদি ফাইনাল নাই খেলেন, আপনি যদি 4 বা 5-এর কিংবা 3-এর মধ্যে থাকেন, প্রথমবারের মতো একটা রেকর্ড হবে, ইতিহাস হবে। তো এরকম একটা প্রয়োজনের মুহূর্তে আপনার কাউকে বিদায় করে দিয়ে আপনার একটা অড পরিবেশ তৈরি না করে বরঞ্চ তাকে কিভাবে সুন্দরভাবে ডিল করা যায় সেই চেষ্টাটা করলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের উন্নতিটা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে হাতুরু সিংহকে এই সময় বাদ দেওয়া হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা সুইসাইডাল কেসের মতো ঝুঁকি নেয়া। এখন যেটা বলা হচ্ছে ডোমেস্টিক কোচ নেবে, অর্থাৎ বাংলাদেশের কোচ নেবে। বাংলাদেশের কোচদের যোগ্যতা রয়েছে, কেউ কেউ মানে সবাই যে তা না। এইখানে ধরেন সালাউদ্দিনের নামটা ঘুরে ফিরে আসছে এবং সবাই চাচ্ছে সালাউদ্দিনকে। আই অ্যাম অ্যাগ্রিড উইথ আদার্স, বাট সালাউদ্দিন এই মুহূর্তে নেবেন না আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে। কারণ এইভাবে একজনকে হঠাৎ করে দেওয়া অর্থ হলো আপনার সালাউদ্দিন যদি কোনো কারণে 1টা বা 2টা সিরিজে দিলেন আপনি তাকে, সে একটা সিরিজে ফেল করে তখন বলবে দেশি কোচটা পারে না, স্থায়ীভাবে ট্যাগ লাগিয়ে দেবেন যে দেশি কোচটা পারে না। দ্যাট ইজ দ্য ব্যাড থিং। সো আপনার এইভাবে না গিয়ে বরঞ্চ এখন থেকে সালাউদ্দিনকে বলে রাখেন বা ইন্টারভিউ নেওয়ার হলে নিয়ে রাখেন, আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বাংলাদেশ টিমের দায়িত্ব নেবেন। সো বিপিপিআর আপনার অন্য কোনো থাকলে, অ্যাসাইনমেন্ট থাকলে সেগুলোকে ক্লোজ করেন, আপনার সঙ্গে আমাদের ডিল হলো। তো এইভাবে গেলেও হাতুরু সিংহ তার জেনে গেল যে হ্যাঁ এই পুরো ম্যাচ সে পূর্ণ করে যেতে পারবে। এই পূরণ করে যেতে পারলে তার যে আউটপুট দেওয়া, তার কাছ থেকে বেস্ট আউটপুট রাখার জন্য যা যা করা তা করতে পারবেন। কোচ নিয়ে আলাপ হচ্ছে, সিকান্দার ভাই সাথে একটা আপনাকে প্রশ্ন অ্যাড করে দিই। কিছুদিন আগে জাকির আল রহমান যেদিন সাদা বলের প্র্যাকটিস শুরু হয় ভারতের বিপক্ষে সিরিজের জন্য, সেদিন অনেকে একটা কথা বলেছিলেন যে আসলে বিদেশি কোচ অবশ্যই উপকারী, বাট খেলোয়াড়দের জন্য, এটা তার একান্তই ব্যক্তিগত মন্তব্য, যে খেলোয়াড়দের জন্য দেশীয় কোচের ইম্প্যাক্টটা বেশি, প্রভাবটা বেশি। যেহেতু তাকে দেশীয় কোচদের সবসময় পাওয়া যায়, বিদেশি কোচদের আসলে একটা লম্বা সময় পর এটা ছুটি। হাতুরু সিংয়ে যেমন পাকিস্তান থেকে এসে ছুটিতে গেছেন, আবার 12 তারিখে এসে টিমের সাথে জয়েন করবেন। এই ইম্প্যাক্টটার জন্য মানে আপনি যেটা বলছেন যে দেশীয় কোচ দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই পরিকল্পনায় আসলে আমরা সহকারী কোচ বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখন যেটা সোহেল ভাই রয়েছেন, এই কোচদেরকে আরও বেশি অ্যাড করা যায় কিনা, বিসিবি তাদেরকে আর একটু বেশি ফ্যাসিলিটিস যদি দেয়, এই জিনিসটা আরও ভালো হয় কিনা? দেখুন, এই নিয়ে এই বিষয়গুলি নেই যে লোকাল কোচদের অ্যাড করা কিংবা ন্যাশনাল টিমের সঙ্গে রাখা কিংবা সেট আপের সঙ্গে আরও বেশি যুক্ত করা, এই বিষয়গুলি নিয়ে আমি রিপোর্টও করেছিলাম একটা সময়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রবলেম হলো নাজমুল হোসেন পাপন এবং তার গং যারা রয়েছেন ইসমাইল হায়দার মল্লিক, তাদের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে যে এই দেশি কোচদের কিছু হবে না, তারা কিচ্ছু পারে না। তাদের এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি কিন্তু আসলে বাংলাদেশের কোনো কোচও তৈরি হতে দেয় নাই, বাংলাদেশের দলটাকেও ঠিকভাবে বিল্ড আপ হতে দেয় নাই। আরে ভাই, এই লোকগুলি তো, এই কোচরাই তো আসলে ডোমেস্টিক বা অন্য জায়গা থেকে এইসব প্লেয়ার নিয়ে খেলে এবং তারা সাকসেস হয়, এই প্লেয়ারগুলি তৈরি করে। সবচেয়ে বড় ব্যাপার হলে তৈরি করে, এরা তো আসে এই প্লেয়ারগুলি তৈরি করে না। তৈরি করে কারা? ডোমেস্টিক কোচরা, যারা এদেশে জন্মেছে, যারা এই দেশের জন্য খেলছে। একজন ডোমেস্টিক কোচ, অর্থাৎ যদি আপনি বাংলাদেশের কোন কেউ যদি কোচ হন ন্যাশনাল টিমে, তিনি যে দরদ দিয়ে তার দেশ, তার সমস্ত কিছু, জাতীয় সঙ্গীত তার, দেশ তার, সব কিছু পতাকার তার, অতএব সেই যে দরদ দিয়ে যে ফিল্ড দিয়ে করবে, দলটাকে চালাবে, কোনো বিদেশি ভাড়াটে সৈনিক দিয়ে সেটা হবে না। আপনি যদি যুদ্ধ লাগে, ভাগনারের সৈনিক যা করেছে সেটা কিন্তু রাশিয়ার সৈনিক তার চেয়ে 300 গুণ বেশি করবে। তো সো ওইটা নয়। আপনার এখানে যেটা বাংলাদেশের যেটা হচ্ছে, বাংলাদেশি আপনার যেটা করবেন, এখান থেকে যদি আপনার বিদেশ থেকে কোনো জার্নালিস্ট আসা হয়, সেই প্রফেশনালি কিছুদিন হয়তো কাজ করবেন, কিছু জিনিস দেখা যাবে, কিন্তু আপনার মতো দরদ দিয়ে করবেন না। সো কোচ নিয়ে কথা বলছিলাম, পাকিস্তানের বিপক্ষে একটা ঐতিহাসিক সাফল্য নিয়ে এসেছে বাংলাদেশ।
এই সাফল্যের পর কিন্তু চ্যালেঞ্জটা আরও বেড়ে গেছে, এবং চ্যালেঞ্জটা তখন আরও বেশি যখন কিনা প্রতিপক্ষ ইন্ডিয়া। মানে ইন্ডিয়া শক্তিশালী, কোনো ডাউট নেই, কিন্তু তাদের সাথে খেলা হলেই আমাদের আসলে একটা বাড়তি উন্মাদনা তৈরি হয়ে যায়, সেটা সোশ্যাল সাইডে বলেন, প্লেয়ারদের মাঝে বলেন, যদিও প্লেয়াররা এটা নিয়ে অতটা ওয়ারিড নন, আমরা বা মানে যারা জার্নালিস্ট রয়েছি, দর্শক বিশেষ করে, তারা কিন্তু অনেক বেশি এক্সপ্লোর হন। তারা দল ঘোষণা করেছে বাংলাদেশ সফরের জন্য। আমরা আগে একটু দলটা এক নজর যদি দেখে আসি, তারপর আমরা কথা বলবো কেমন হলো ভারতের দলটি। প্রথম দেশটির জন্য দলটি দিয়েছে অধিনায়ক রোহিত শর্মা, জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুয়েল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত ভাই, একেবারে মানে তাদের বেস্ট টিম, নো ডাউট, কোনো প্রকার একটু গ্যাপ নাই, যেটা ভারত সাধারণত বাংলাদেশের সাথে বা জিম্বাবুয়ের সাথে কিন্তু একটু, বাংলাদেশের সাথে তারা টেস্টে নরমালি করে না, অবশ্য টেস্টে করে না, ওয়ান ডে বা টি20। তো দলটি কেমন হলো, মানে আসলে বলার কিছু নেই। দেখুন এই চ্যালেঞ্জটা কতখানি হবে। এই দলটা হলো বেস্ট টিম, আপনি তো বলেই ফেলেছেন যে এই দলটা ভারতের তার সেরা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে। গড়ার অন্যতম কারণ হলো এখানে কোনো রকমের ফাঁক ফোকর বা সুযোগ না রাখার অন্যতম কারণ হলো বাংলাদেশ দল সম্প্রতি যে পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানে, সেটার একটা প্রভাব তো অবশ্যই রয়েছে। কিন্তু তার সঙ্গে যেটা হচ্ছে যে ভারত, আমরা জানি সবাই, অস্ট্রেলিয়া এবং ভারত এই বিশ্বের টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডও অন্য মাত্রার ক্রিকেট খেলে, আর তাদের হোমে আরও বেশি থাকবে। তবে যে কন্ডিশনে যদি স্পোর্টিং হয়, একটু ভালো হয়, তাহলে আমার ধারণা এবার বাংলাদেশ ভালো করবে। 2019 সালে যে টেস্ট সিরিজটা হয়েছিল, একটা হয়েছিল ইনডোর আর একটা হয়েছিল কলকাতায়। এই কলকাতায় যেটা হয়েছিল সেটা হচ্ছিল গোলাপি বলের টেস্ট, আমরা সবাই জানি। তো ওই দুটো টেস্টেই কিন্তু আমরা ভালো করতে পারি না, বিশেষ করে আমরা খুব খারাপ ট্রানজেকশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। মমিনুল ক্যাপ্টেন্সি নিয়েছে মাত্র, কারণ সাকিব আল হাসান তখন ব্যান্ড হয়েছেন। তো সব কিছু মিলিয়ে যেটা ছিল ওই সময় একটা ভিন্ন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এইবার আমার মনে হয় যে পাকিস্তানে যে খেলাটা খেলেছে সেই রকম না হলেও এখানে কম্পিটিশন লেভেলটা অনেক হাই থাকবে। কোনো কারণে যদি বাংলাদেশ বাগে ফেলতে পারে যে আমি তোমাকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছি ফার্স্ট ইনিংসে, অল থিংস ডিপেন্ডস অন ফার্স্ট ইনিংস। যদি ফার্স্ট ইনিংসে বাংলাদেশ বলিং করুক বা ব্যাটিং করুক, যেটাই করুক, ফার্স্ট ইনিংসে যদি বাংলাদেশ কোনোভাবে আপার হ্যান্ডে থাকে, লিড নিতে পারে, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন সবচেয়ে বড় যে বাংলাদেশের অ্যাচিভমেন্ট, বাংলাদেশের সবচেয়ে বড় যে টেস্ট টিমে যে জিনিসটা রয়েছে, সেটা হলো পেস বোলিং ইউনিট এবং পেস বোলিং ইউনিট। টোটালটা পেস বোলিং ইউনিট যখন ভালো, আগে থেকেই বাংলাদেশের স্পিন ভালো, পেস বোলিং ইউনিটটা যখন ভালো হয়ে গেছে এবং তারা 20 উইকেট নিতে জানে, এই যে উইকেট নিতে পারা, তখন এখন সেবাগকে দেখাই দেওয়ার সুযোগ এসছে। 2009 সালে চিটাগংয়ে যে ডায়লগটা দিয়েছিলেন বীরেন্দ্র সেবাগ, যে বাংলাদেশের বোলারদের 20 উইকেট নেওয়ার ক্ষমতা নাই, দ্যাট ওয়াজ কারেক্ট। বাট ওই সময় আমরা এটা নিতে পারিনি বিকজ অফ আমাদের মধ্যে ফিলিংস, কোনো প্রতিপক্ষকে এভাবে মানে অসম্মান করে বা হেয় করে কথা বলাটা অনুচিত আমরা মনে করেছিলাম তখন। কিন্তু এবার আমরা মনে করি যে জবাবটা আসলে মাঠেই দেওয়া উচিত, এবং বাংলাদেশ 2 ইনিংসেই এবং ভালোভাবেই মানে আউটস্ট্যান্ডিং বোলিং করে ওদের 20 উইকেট নেবে, এবং বাংলাদেশ হয় টেস্ট জিতবে একটা, না হলে এমন কিছু করবে যেন ওরা সারা জীবন মনে রাখে বাংলাদেশ ইমপ্রুভিং এবং ইমপ্রুভ সাইড। মানে বাংলাদেশের আসলে প্রমাণ করার জন্য পাকিস্তান সফরে যথেষ্ট হয়ে গেছে যে একটু সুযোগ পেলেই কিন্তু বিপদ আছে। আমরা মানে রাওয়ালপিন্ডি টেস্টে 2 টেস্টে আমরা বিশেষ করে বিপদের মুখে দল যেভাবে দাঁড়িয়েছে, আউটস্ট্যান্ডিং। বিশেষ করে যদি আমরা সেকেন্ড টেস্টের কথা বলি, লাস্ট ডেতে যখন অনেকেই আসলে ভাবছিলেন টেস্টটা ড্রয়ের পথেই যাবে, ওই সময় আমাদের পেসারদের যে অবদান, যে বোলিং, মানে স্পেশালি যদি নাহিদ রানার কথা বলি, ব্যাটসম্যানদের বাউন্স মেরে একটা আতঙ্ক সৃষ্টি করা, ভারতের পেস বোলিং অ্যাটাকও নিশ্চয়ই ধারালো, সাথে আমাদেরটা আসলে কতটা ফাইট হবে পেস বোলিং ভার্সেস পেস বোলিং। সাথে সেকেন্ডার ভাই, মানে আমার আসলে ব্যক্তিগত মতামত আর কি খুব ভালো লেগেছে, ইবাদত হোসেনকে সাথে রাখার যে একটা প্রক্রিয়া নেওয়া হচ্ছে বা হয়েছে। ইবাদত হোসেন কিন্তু একটা ইম্প্যাক্ট বোলার, তো দীর্ঘদিন সেই ইনজুরিতে ছিল, দলের সাথে যাচ্ছেন, কিছুটা হলেও সে মেন্টালি একটু এগিয়ে থাকবেন কিনা টোটাল পেস ইউনিটটা ইবাদত সহ? ডেফিনেটলি। আপনি যদি ইবাদতকে তো বাংলাদেশের বেস্ট বোলার হয়ে উঠেছিলেন, তো দুর্ভাগ্য হলো তার যে আম্পায়ারের সঙ্গে একটু বডি টাচ হয়ে তিনি যে ল্যান্ডিং করছিলেন, লং ফুটেড ল্যান্ডিং, যখন ফ্ল্যাট ল্যান্ডিং হয়েছে তখনই তার আসলে লিগামেন্ট ছিঁড়ে গেছে, এসিএল বলে এটাকে। তো ওটা তার জন্য আসলে দুর্ভাগ্যের। না হলে বাংলাদেশের বিশ্বকাপে তার আউটপুটটা পেলে 2023 সালে বিশ্বকাপটা, ওয়ানডে বিশ্বকাপটা গেল, ভারতের কন্ডিশনে তিনি খুব ভালো করতেন। আর একটা জিনিস হচ্ছে যে ইভেন টি20 ওয়ার্ল্ড কাপে অন্যদের জন্য চ্যালেঞ্জটা থ্রেডিংটা তৈরি হতো, তবে
একটা লাভ হয়েছে। লাভটা কেন বলতে পারেন, একটু সেলফিশের মতো শোনাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে হাসান মাহমুদকে কিন্তু তখন আর আপনার টেস্টে দেখা হতো না ওভাবে। এখন হাসান মাহমুদ কিন্তু যে টেস্টে পারে, তিনি যে টেস্টের প্রতি আগ্রহ তৈরি হয়েছে, এই আগ্রহটা কিন্তু আপনি তৈরি করে দিলেন যে এই যে পাকিস্তান সিরিজে। এর আগে আপনি খেলেছেন শ্রীলঙ্কায়, তো শ্রীলঙ্কার বিপক্ষে এখন পাকিস্তানে গিয়ে সে যখন 5 উইকেট পেয়েছে, তখন দেখবেন যে এটা উনি অনেক বেশি শার্পলি নিয়ে যাবেন। তার বিষয়গুলো বোলিংটা ভেরিয়েশন আছে। দুটো জিনিস থাকতে হবে, একটা হলো যে এটা ক্রিকেটারদের ভাষায় বলছে, একটা হলো যদি আপনার 40+ থেকে 50-এর মধ্যে আপনার বলের গতি হয়, তাহলে আপনার একটা স্পিডে আপনার থ্রেট, একটু সামান্য ভেরিয়েশন যদি থাকে তাহলে তো আপনি খুব ভালো করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে যদি 40-এর নিচে হয় তাহলে আপনার থাকবে সুইং, থাকবে বোথ সুইং। তো বোথ সুইং, এই বোলারদের মধ্যে এই জিনিসগুলো কাজ করছে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়েছে, যেগুলি ইমপ্রুভমেন্ট এই শো করার ব্যাপার। এবং এই লাল বলে যে খেলার যে একটা প্যাশন রাখতে হয়, টানা ভালো ওভার করে গিয়েও উইকেট না পেলেও হতাশ না হয়ে আবার কামব্যাক করতে হয়, এবং সেম মেন্টালিটিতে, এবং আপনার যাতে হয় স্লিপে ক্যাচ ট্যাচ উঠে এরকমভাবে ডেলিভারি দিতে হয়। সেই জায়গা থেকে আমার মনে হয় এইবার পাকিস্তানের যে পাকিস্তানের কন্ডিশন সাধারণত রান হয়, সেই কন্ডিশনে যখন পেসাররা এত ভালো ডেলিভারি দিতে পেরেছেন, এটা লিটন কুমার দাসও কিন্তু বলেছেন, যেখানে ওখানে বড় বড় ইনিংস হয়, সেই জায়গায় পাকিস্তানের মতো দলকে আমরা এত কম রানে আউট করতে পেরেছি। অতএব আমাদের পেস বোলিং ইউনিট অনেক বেশি থ্রেডিং। সো ইন্ডিয়াটা আরেকটু বেটার উইকেট থাকে, স্পোর্টিং থাকে, সেই জায়গায় আমার মনে হয় যে যদি আগ্রেশনটা থাকে তাহলে বাংলাদেশ অবশ্যই পেস বোলিং ইউনিট ইন্ডিয়ার পেস বোলিং ইউনিটের সঙ্গে টক্কর দিতে পারবে, লড়াই করতে পারবে। যদিও ইন্ডিয়ান পেস বোলাররা অনেক বেশি টেস্ট খেলা অভিজ্ঞতা সম্পন্ন এবং তার বিশ্বের বিভিন্ন জায়গায় খেলা, তো তারা তো এক্সপিরিয়েন্স ম্যাটার্স সব কিছু, এবং মেন্টাল গেম যেহেতু অনেক সময় মেন্টাল জিনিসটাও কাজ করে। সেকেন্দার ভাই, আসলে আলোচনাটা বরাবরই হয়ে থাকে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। তিনি দেশে আসেননি, ইংল্যান্ডে গেছেন, ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যোগ দেবেন। মানে সাকিব আসলে ইউজ টু, মানে নিজেকে এইভাবে এত ক্লান্তি হোক, ভ্রমণ হোক, তার কাছে এগুলো আসলে কোনো ম্যাটার করে না। বাট টিম কম্বিনেশনে একটু মানে অভাব বা অপূরণীয় কিছু থেকে যাচ্ছে কিনা সাকিব প্র্যাকটিসে না থাকায়। বাংলাদেশ যাবে 15 তারিখে, 3 দিন প্র্যাকটিসের সময় পাবে, 15, 16, 17, 3 বা 4 দিনের প্র্যাকটিসের সময় পাবে। এর মধ্যে টিম কম্বিনেশনটা কি সঠিক হয়ে যাওয়া পসিবল? দেখুন, টিম কম্বিনেশন তারা এতদিন ধরে খেলে আসছে, এত বেশি খেলে আসছে, ফলে এই কম্বিনেশন বাই যে একসঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা, কারণ একজন আরেকজনকে জানে, ডোমেস্টিকে খেলে, ইন্টারন্যাশনাল খেলছে দীর্ঘদিন ধরে, ফলে এই জানা বা কম্বিনেশন নিয়ে কোনো আসলে সমস্যা হওয়ার কথা। ফুটবলে যেটা হয়, ক্রিকেট থেকে তো কম্বিনেশনের ওই জায়গাটা কিন্তু একরকম না। ফুটবলে হলে পাসিংয়ের ব্যাপার আছে, রানিংয়ের ব্যাপার আছে, অনেক কিছু থাকে। আর এখানে ইন্ডিভিজুয়ালের সাথে কম্বিনেশনটা হয় মেন্টাল, যে ফিল্ডিংটা কীভাবে হবে বা একজন আরেকজনকে বোঝা, কোয়ালিটি টাইম দেওয়া, এইটার ক্ষেত্রে। কিন্তু এই জায়গায় যেটা হচ্ছে যে থাকলে ভালো, না থাকলে যে সমস্যা হবে তা না। পৃথিবীর অনেক ক্রিকেটারে আছে যারা এরকম করে খেলেন, তবে উনি তো ওখানে গিয়ে সময় পাচ্ছেন, 2-4 দিন যে সময় পাচ্ছেন, আমার ধারণা ওটা সমস্যা সমাধান হয়ে যাবে, এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে, এবং আন্ডারস্ট্যান্ডিংটার এটা সুফলও পাওয়া যাবে। অলরেডি সাকিব বরঞ্চ বেটার কাজ করছেন, যে ওখানে যে ফার্স্ট ক্লাসটা ক্রিকেট খেলছেন ওখানে কাউন্টিতে, এই 4 দিনের একটা ম্যাচ খেলেন, এই ম্যাচটা তার টেস্ট ক্রিকেটের জন্য তার ফোকাসটাকে আরও বেটার করে দেবে। তো আমার মনে হয় যে ওটা নট ব্যাড ফর গুড বাংলাদেশ ক্রিকেট। তো এটা নিয়ে আসলে দুশ্চিন্তার কিছু নাই। আর বর্তমান পরিস্থিতিতে সাকিবের আসলে এখানে আসারও সুযোগ ছিল না, আসলে পরে কি না হয়, একটু সময় গড়াচ্ছে। যে এখন সরকারের স্ট্যান্ডটাকে বোঝা যাচ্ছে, সরকার কি বলছে। কালকে সরকার প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী আছেন মাহফুজ সাহেব, উনি কিন্তু বলেছেন যে মব জাস্টিস কিন্তু হবে না, এই যে মামলা বা হামলা সব কিছু দিয়ে ওইভাবে ওনারা করবেন, আর এটার যারে তারে গ্রেফতার, জেল, জুলুম এরকম হয়ে যাবে, তা হবে না। সো সাকিবের ক্ষেত্রেও আসিফ নজরুল সাহেব কিন্তু বলে দিয়েছেন যে আমি আশা করব তাকে অতি উৎসাহিত হয়ে কেউ গ্রেফতার করবে না। সো আমার ধারণা পরের টেস্টে যেহেতু হোম সিরিজ সাউথ আফ্রিকা আসতেই হবে তাকে, যদি তাকে খেলাতে হয়। সেকেন্ড ভাই, আমাদের সময় প্রায় শেষ পথে, যাওয়ার পথে আপনাকে একটি প্রশ্ন করছি, যে প্রশ্নটি না করলে প্রোডিউসার আবার কিন্তু মাইন্ড করবেন, কারণ উনি বারবার আমাকে বলে দেন যে আমাদের পাইপলাইন নিয়ে তার একটা শঙ্কা আছে। যদিও পেস বোলিং ইউনিটটা যথেষ্ট ভালো হয়ে উঠছে, স্পিন কিংবা ব্যাটসম্যানের দিকে সেই পরিমাণ অগ্রগতি আছে কিনা। যেমন ফাহিম স্যার কিন্তু একটা কথা বলেছিলেন কিছুদিন আগে, যে আমরা আসলে সাকিবের বিকল্প খুঁজি, তামিমের বিকল্প খুঁজি, আমাদের বিকল্প খুঁজলে হবে না, আমাদের ওদের থেকে বেটার প্লেয়ার লাগবে, তাহলে আমরা একদিন ভালো কিছু করতে পারবো। তো আসলে পেস বোলিংটাতে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান, স্পিনে, অলরাউন্ডারে কিংবা ব্যাটিংয়ে আমাদের ওই পাইপলাইনটা কি আছে কিনা, একটু ছোট করে যদি বলেন। দেখুন, ব্যাটিংয়ের পাইপলাইনটা কিন্তু ওইরকম নাই, সত্যি কথাই নাই। আপনার স্পিনে যদি বলেন যে একসময় একটা হলো
ইয়ের মতো, এটা হলো যে নেশার মতো আর কি, অভ্যাসের। এই যে ধরেন ফ্লো একবার যদি চলে আসে সেই জিনিস কি সবাই চর্চা করে। ধরেন বাঁহাতি স্পিনার, একসময় বাংলাদেশে প্রচুর বাঁহাতি স্পিনার তৈরি হয়েছে, এখন কিন্তু কমে গেছে সংখ্যাটা। আবার অফ স্পিনার তৈরি হচ্ছে, মানে অফ স্পিনার অনেকগুলি আসছে, আবার লেগ স্পিনার কিন্তু এখন বেরিয়ে আসছে। তবে হ্যাঁ, স্পিনের সমস্যা হবে না কেন? বাংলাদেশের হাতে অলরেডি কয়েকজন রয়েছে যারা এক্সপেরিয়েন্সড, এবং এই এক্সপেরিয়েন্সের সঙ্গে আবার যোগ হবে আপনার রিশাদ। তিনি কিন্তু সাদা বলে খেলেন, কিন্তু লাল বলেও কিন্তু তার সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে কিন্তু তিনি খুব ভালো বোলিং করেন। একটা ব্যবসায় সমস্যা হবে না, এবং নতুন নতুন লেগ স্পিনারও আসছে। আরেকটা জায়গা হচ্ছে আপনি যেটা বললেন ব্যাটারটা কিন্তু আসলে তৈরি হয় খেলার মধ্যে। আমাদের যে ডোমেস্টিক কাঠামো, সেই ডোমেস্টিক কাঠামোতে থ্রেডিং বোলার ছিল না। থ্রেডিং বোলাররা যদি না থাকে তাহলে ব্যাটাররা তৈরি হবে না। যত থ্রেডিং হবে তত ব্যাটাররা মানে লং ইনিংস খেলার প্র্যাকটিস করবে, তত বেশি ভালো ব্যাটার তৈরি হবে। আর আমাদের লক্ষ্য কম। শেষ করতে হচ্ছে আসলে, আপনার সাথে কথা বললে কথা শেষ হবার নয়, তারপরেও আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, গ্যালারির আজকের আয়োজন এতটুকুই। আশা করছি আগামী পর্বে আমাদের সঙ্গে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।